স্থায়ী কমিটির বৈঠক থেকে বের হয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বললেন, শীঘ্রই দেশে ফিরবেন তারেক রহমান, সব সহযোগিতা করতে প্রস্তুত সরকার, জানালেন আইন উপদেষ্টা। বেগম জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে চীনের প্রাথমিক মেডিকেল দল, মূল দল আসবে মঙ্গলবার। দ্রুত আরোগ্য কামনা নরেন্দ্র মোদীর, সব ধরনের সহায়তায় প্রস্তুত ভারত। আলাদা দিনে গণভোট চায় জামাত সহ ৮ দল। ভোট ছাড়া ক্ষমতার চেষ্টা হলে আরেকটি ৫ আগস্টের হুঁশিয়ারি। এক দল মুক্তিযুদ্ধ বনাম রাজাকার, অন্য দল ধর্মের কাজ খেলছে বলছে এনসিপি। দেশের আদালতে প্রথম কোন ব্রিটিশ এমপির সাজা। প্লট দুর্নীতি মামলায় টিউলিপের 2 বছরের কারাদণ্ড, মা রেহানার 7 ও খালা শেখ হাসিনার 5 বছরের জেল। পিলখানা হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি, তদন্ত কমিশনের প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশের আহ্বান স্বজনের। নিরাপত্তা চায় ভুক্তভোগীর পরিবার। প্রবাসের সময় সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, শীঘ্রই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রাত 8:30টায় শুরু হওয়া বৈঠক শেষ হয় রাত 11টায়। বৈঠকে রাজনৈতিক আলোচনার পাশাপাশি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আলোচনা হয়েছে বলে জানান সালাউদ্দিন আহমেদ। আমাদের এটা রেগুলার মিটিং, স্ট্যান্ডিং কমিটির মিটিং। আমাদের বিভিন্ন বিষয়ে রাজনৈতিক আলোচনা এবং নির্বাচন ভিত্তিক বিভিন্ন আলোচনা, প্রচারের বিভিন্ন কৌশল, এগুলো নির্ধারণ করার জন্য আমরা আলোচনা করেছি, অন্য কোনো বিষয় না। তিনি শিগগির চলে আসবেন। এভারকেয়ার হাসপাতাল থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী স্বপন আহমেদ, সরাসরি যাচ্ছে তার কাছে। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের যে অবস্থা, অর্থাৎ গত 8 দিন ধরেই তিনি রাজধানীর এভারকেয়ার হসপিটালে অ্যাডমিট রয়েছেন এবং এই সংবাদ যখন প্রচার হয় গণমাধ্যমে, তারপরেই কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা তারা এই রাজধানীর এভারকেয়ার হসপিটালের সামনে তার স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি এখানে একদম প্রত্যন্ত অঞ্চল থেকেও কিন্তু নেতাকর্মীরা এসেছেন, পাশাপাশি দলের সিনিয়র নেতারাও সার্বক্ষণিকভাবেই হসপিটালে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিচ্ছেন। আসলে আনুষ্ঠানিকভাবেই তার যে স্বাস্থ্যের যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়টা কিন্তু দলের পক্ষ থেকেই বলা হয়েছে। তার যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছে, তার মেডিকেল বোর্ডের বরাত দিয়েই আসলে তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ যখন কথা বলবেন বা তার সম্পর্কে তিনিই একমাত্র সর্বশেষে আপডেট দিতে পারবেন। অর্থাৎ এখন পর্যন্ত তিনি কি অবস্থায় রয়েছে সে সম্পর্কে ডক্টর জাহিদই একমাত্র বলতে পারবেন। তবে এই কয়েকদিনে তার যে অবস্থার উন্নতি হয়নি, সেই বিষয়টা কিন্তু নেতাকর্মীরা এখানে যারা উপস্থিত হচ্ছেন তাদের কাছ থেকে আমরা অনানুষ্ঠানিকভাবে জানতে পারছি। তবে একটি বিষয় বলতে হয়, আজকে রাত্রের দিকে কিন্তু বেগম খালেদা জিয়াকে একদম অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে একটি ঘোষণা দেওয়া হয়। যদিও সরকারের পক্ষ থেকে এই ধরনের কোনো চিঠি না পাওয়া গেলেও বিএনপির যে মিডিয়া সেল রয়েছে সেখানে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি কিন্তু প্রকাশ করা হয় যে বিএনপির সাবেক এই প্রধানমন্ত্রীকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সরকারের পক্ষ থেকে একটি ঘোষণা দেওয়া হয়েছে। তার পরপর থেকেই কিন্তু আমরা দেখেছি যে এখানে অর্থাৎ এভারকেয়ার হসপিটালের সামনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু বাড়ানো হয়। পাশাপাশি আমরা দেখেছি যে এর আগে ডিএমপির কমিশনার সহ আরও বেশ কিছু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছিলেন। তবে তার স্বাস্থ্যের শেষ পর্যন্ত আপডেট কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে এর আগে যেটি ডাক্তার জাহিদ বলেছিলেন যে তার অবস্থা এখনও আগের মতোই রয়েছে, অর্থাৎ এই কয়েকদিনে তার যে খুব বেশি উন্নতি হয়েছে এই বিষয়টা তিনি কিন্তু উল্লেখ করেননি। তো সব মিলিয়ে এখন পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এসেছেন, তার খোঁজখবর নিচ্ছেন এবং বেশিরভাগ নেতাকর্মী আসলে তার জন্য দোয়া করার কথা বলছেন, যেন তিনি দেশের এই অবস্থাতে তিনি আসলে রাজনীতির যে মাঠ সেটিতে আবারও ফিরে আসেন। এই প্রত্যাশা কিন্তু নেতাকর্মীদের মধ্যে রয়েছে। কিছুক্ষণ আগেই
একজন নেতা এসেছিলেন, তিনি যেটি আমাদেরকে বললেন যে বেগম খালেদা জিয়ার আসলে রাজনৈতিক যে প্রেক্ষাপট এই মুহূর্তে তাকে আসলে এমন অসুস্থতা কোনোভাবেই কাম্য না, এবং যারাই আসলে যেটি বলছিলাম যারাই আসছেন তারাই কিন্তু সবাই আসলে ব্যক্তি উদ্যোগে বা সংগঠনের উদ্যোগে বা দলের উদ্যোগ থেকে তারা কিন্তু এই দোয়ার প্রত্যাশাই করছেন। তবে দলের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে যেহেতু এভারকেয়ার হসপিটালে অন্যান্য আরও রোগীও রয়েছে, অতএব এখানে ভিড় না জমিয়ে তারা যে যেখান থেকে এসেছেন সেখানে গিয়েই আসলে যাতে এই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেন এমন প্রত্যাশা দলের পক্ষ থেকে করা হয়েছে। তবে সব মিলিয়ে যখন আসলে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তার এই তথ্যটি প্রকাশ করা হয় তারপর থেকে কিন্তু হাসপাতালের সামনে নিরাপত্তা ব্যবস্থাও বেশ জোরদার করা হয়েছে। তো সব মিলিয়ে এখন পর্যন্ত এতটুকুই ছিল আমার কাছে এভারকেয়ার হসপিটাল থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে সবশেষ অবস্থা। বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী স্বপন আহমেদ। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই ঘোষণা দেওয়া হয়। এই প্রজ্ঞাপনে সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বিশেষ নিরাপত্তা বাহিনী SSF নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপির মিডিয়া সেল তাদের ভেরিফাইড ফেসবুক পোস্টের মাধ্যমে তথ্যটি জানিয়েছে। যদিও সরকারের তরফ থেকে প্রজ্ঞাপনের বিষয়টি জানা যায়নি। প্রজ্ঞাপনে আরও বলা হয়, সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021-এর 2 ক ধারার প্রদত্ত ক্ষমতা বলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হলো, যা অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয় প্রজ্ঞাপনে। বেগম খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ার হাসপাতালে চীনের প্রাথমিক মেডিকেল টিম। মূল দল আসবে মঙ্গলবার। এদিকে দলের চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকদের বক্তব্য ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছে বিএনপি। নানা রোগে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফুসফুসের সংক্রমণ নিয়ে গত 23 নভেম্বর হাসপাতালে ভর্তি হন। এভারকেয়ারে চিকিৎসাধীন থাকা অবস্থায় স্বাস্থ্যের অবনতি হলে গত 27 নভেম্বর সিসিউতে নেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। দেশি বিদেশি চিকিৎসকদের পরামর্শ চলছে বেগম জিয়ার চিকিৎসা। এর মধ্যেই সোমবার বিকেল 3টায় তার চিকিৎসায় চীন থেকে 5 সদস্যের একটি প্রাথমিক দল এভারকেয়ার হাসপাতালে আসেন, যাদের রিপোর্টের উপর ভিত্তি করে মঙ্গলবার মূল মেডিকেল টিম চীন থেকে আসবে বলে সময় সংবাদকে জানিয়েছেন বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার আল মামুন। এর আগে সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, অত্যন্ত অসুস্থ বেগম জিয়া দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিশিষ্ট রাজনীতিবিদ ও অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। গণতন্ত্রের আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন অত্যন্ত অসুস্থ, হাসপাতালে আছেন। সারা দেশের মানুষ তার রোগ মুক্তির জন্যে আল্লাহ তাআলার কাছে দোয়া চাইছেন এবং আমাদের চিকিৎসকরা কাজ করছেন, আপ্রাণ চেষ্টা করছেন। দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন এবং আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় পুরো দেশবাসী এই দোয়া করছি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করে দেন, তিনি সুস্থ আমাদের মাঝে আসেন। এদিন রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় আর্কাইভ অডিটোরিয়ামে এক সেমিনারে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া চান সবার। আরেক অনুষ্ঠানে মেডিকেল বোর্ডের চিকিৎসক ছাড়া অন্য কারো কথায় বেগম জিয়ার শারীরিক অবস্থার তথ্য নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান রুহুল কবির রিজভী। এখন এমন একটি জীবনের সন্ধিক্ষণে এসে উপস্থিত হয়েছেন যে আমরা প্রত্যেকেই একটি উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিন যাপন করছি। তিনি সিসিউতে আছেন। পূর্বে যে চিকিৎসাটা ওনার করে আসা হয়েছে গতকাল পরশু, সে চিকিৎসা আজও চলছে। তার জন্য অন্য যে যাই বলুক কেউ যেন বিভ্রান্ত না হয়। 9 দিন ধরে হাসপাতালে ভর্তি সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে প্রতিদিনই রাষ্ট্র, সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সহ তার শুভাকাঙ্ক্ষীরা ভিড় করছেন এভারকেয়ারের সামনে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়ার আয়োজন করা হয়েছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি এতে যোগ দেন সাধারণ মানুষও। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশ বিভিন্ন স্থানে হয়েছে কোরআন খতম ও দোয়া মাহফিল।
বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কিশোরগঞ্জ, জামালপুর, যশোর, কুমিল্লা, নারায়ণগঞ্জ ও বগুড়ায় কোরআন খতম ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি অংশ নেন সাধারণ মানুষ। দোয়া মাহফিলের আগে বক্তারা বলেন, বেগম জিয়ার জন্য দেশবাসীর দোয়া আর ভালোবাসা রয়েছে। সুস্থ হয়ে দ্রুত নেতাকর্মীদের মাঝে ফিরে আসবেন চেয়ারপারসন, এমনটাই আশা তাদের। প্রাণ খুলে তার জন্য দোয়া করতে পারি, আল্লাহ তাকে ফিরিয়ে দেবেন আমাদের মাঝে, তিনি আবার বাংলাদেশের হাল ধরবেন, আবার বাংলাদেশের মানুষের উন্নয়ন এবং উন্নতির কথা বলবেন। আগামী গণতন্ত্রের রাস্তা মসৃণ করার জন্য ওনাকে আমাদের মাঝে ফিরিয়ে দিন। আমার মনে হয় বাংলাদেশের লাখ লাখ মানুষ যেভাবে কান্নাকাটি করছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেত্রীকে সুস্থ করে দেবেন। সুস্থ হয়ে আবার এই দেশের নেতৃত্ব দেওয়ার জন্য, দেশের মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য, দেশের মানুষের মুক্তির জন্য উনি আবার আমাদের মাঝে ফিরে আসবেন এবং এই দেশের দায়িত্বভার গ্রহণ করবেন। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়ার আয়োজন করে সাংবাদিক ইউনিয়ন। বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় দেশের বিভিন্ন স্থানে অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করা হয় খাবার ও শীতবস্ত্র। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে উদ্বেগ প্রকাশ করেন তিনি। বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করে বার্তায় তিনি লিখেন, ভারত সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। এক সপ্তাহের বেশি সময় ধরে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় মোদী বলেন, বাংলাদেশের মানুষের জীবনে দীর্ঘদিন অবদান রাখা খালেদা জিয়ার অসুস্থতার খবরে তিনি গভীরভাবে মর্মাহত। তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী। একই পোস্টে নরেন্দ্র মোদী স্পষ্ট করে বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য প্রয়োজন হলে ভারত সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। এই ঘোষণাকে বাংলাদেশের চলমান রাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। চিকিৎসকরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুসের সংক্রমণ, ডায়াবেটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতা সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে তার চিকিৎসা চলছে। নাদিম মারজান, সময় সংবাদ। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সিদ্ধান্ত একান্তই তার নিজের, এমন মন্তব্য করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরতে চাইলে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত সরকার, নিশ্চিত করা হবে তার নিরাপত্তাও। ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে এভার কেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ অবস্থায় তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি আলোচনায়। তারেক রহমানের ফেরায় আইনগত কোনো বাধা আছে কিনা এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে সোমবার সচিবালয়ে কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, তার ফেরার ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা ও নিরাপত্তার ব্যবস্থা করবে সরকার। চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই। যদি কোনো বাধা থেকেও থাকে, এটা অবশ্যই আমরা জানলে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করব। ওনার নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। কেন তিনি আসছেন না এ ধরনের প্রশ্ন তোলা অবান্তর জানিয়ে উপদেষ্টা বলেন, দেশে ফেরার উপযুক্ত সময় কোনটি সে সিদ্ধান্ত নেয়ার বিষয়টি একান্তই তারেক রহমানের নিজের। অনেকে ধরনের মন্তব্য করে থাকি যে উনি কেন আসছেন না, এই সমস্ত প্রশ্ন তুলি। আমার কাছে এই সমস্ত প্রশ্ন তোলা খুব অরুচিকর মনে হয়। এটা মা ছেলের সম্পর্ক, এখানে কোনো বেগম খালেদা জিয়ার কোনো ইনস্ট্রাকশন আছে কিনা, বা এখানে ব্যক্তিগতভাবে তারেক রহমানের কোনো রকম চিন্তা আছে কিনা, কোনটা উপযুক্ত সময়, এটা সবচেয়ে ভালোভাবে নির্ধারণের ক্ষমতা ওনার রয়েছে। উনি যেটা উপযুক্ত সময় সেই সময় দেশে আসবেন বলে আমি বিশ্বাস করি। এর আগেও তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের পক্ষ থেকে সহযোগিতার কথা জানিয়েছেন কয়েকজন উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো ভোটার তালিকাভুক্ত হননি। কমিশন চাইলে পরেও ভোটার হতে পারবেন বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। এদিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিলের হুঁশিয়ারি দিয়েছে কমিশন।
চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি। ভোটের প্রস্তুতি এগিয়ে নিতে চলছে তৎপরতা। সোমবার দুপুরে নির্বাচন ভবনের সংবাদ সম্মেলনে কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানালেন, ৩১ অক্টোবর পর্যন্ত তালিকাভুক্ত হওয়া সবাই আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন। তবে আইন অনুযায়ী কমিশন যে কোনো ব্যক্তিকে যে কোনো সময় ভোটার তালিকাভুক্তির সিদ্ধান্ত নিতে পারেন। আমার জানা মতে না, পারতে পারেন যদি কমিশন সিদ্ধান্ত দেয়। আইনগত আছে। নতুন দল নিবন্ধনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি উল্লেখ করে সচিব জানান, প্রবাসীদের ভোটদানের নিবন্ধনের সময়সীমা ১ সপ্তাহ বাড়ানো হয়েছে। ২৫শে ডিসেম্বর পর্যন্ত আরও ১ সপ্তাহ বাড়ানো হয়েছে। এদিন নারায়ণগঞ্জে এক কর্মশালায় কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে। হলফনামায় যদি কোনো তথ্য গোপন করেন এবং কম বেশি দেন, সেই ক্ষেত্রে পাশ করার পরেও তার এই যে পদবি এটি বাতিল হবে। নির্বাচনে ম্যাজিস্ট্রেটরা সার্বক্ষণিকভাবে তৎপর থাকবেন বলেও জানান কমিশনার। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। আলাদা দিনে গণভোট চায় জামাত সহ ৮ দল। খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশে জামায়াতের আমির বলেছেন, ভোট ছাড়াই ক্ষমতায় যাওয়ার অপচেষ্টা করছেন অনেকেই। চোরাগলিতে হাঁটলে আরেকটি ৫ আগস্টের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে জোট নেতারা বলেন, সুষ্ঠু নির্বাচনে ব্যর্থ হলে ইতিহাস তাদের ক্ষমা করবে না। স্লোগানে স্লোগানে মুখর নগরীর শিববাড়ি মোড়। শরিক ৮ দলের নেতাকর্মীতে কানায় কানায় পূর্ণ সভাস্থলের চারপাশ। সোমবার দুপুরে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ৮ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, নির্বাচনে জনগণ ভোট না দিলেও ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে অনেকে। চোরা গলিতে হাঁটার চেষ্টা করলে দেশে আরেকটা ৫ আগস্ট ফিরিয়ে আনা হবে। ক্ষমতায় না গিয়ে অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছে। আগামী নির্বাচনে চলে বলে কৌশলে কেউ কেউ আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বুনছেন। জনগণ ভোট দেখ না দেখ ক্ষমতায় আমাদেরকে যেতে হবে। সন্ত্রাসকে, ফ্যাসিবাদকে তাড়িয়ে দিয়েছিল, সেই ৫ আগস্ট প্রয়োজনে আবার রুখে দেবে। বিভিন্ন দলের নেতারা আরো বলেন, পর্দার পেছন থেকে একটি দল কলকাঠি নেড়ে এই সরকারকে বিভ্রান্ত করছে। শান্তি ঐক্যের স্বার্থে আলাদা দিনে গণভোট দিতে হবে। যারা জুলাই বিপ্লবের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামকে ভালোভাবে গ্রহণ করতে পারে নাই, ষড়যন্ত্র করে পর্দার পেছন থেকে কলকাঠি নাড়িয়ে বর্তমান সরকারকে তারা বিভ্রান্ত করেছে। শফিক মুন্সি, সময় সংবাদ। একটি দল মুক্তিযুদ্ধ বনাম রাজাকার আর আরেকটি দল ধর্ম বনাম ধর্মবিরোধী কার্ড খেলছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, একটি দল প্রকাশ্যে আর আরেকটি দল গোপনে সংস্কারের বিপক্ষে থাকার সমাধানে পৌঁছানো যায়নি। এনসিপি বিভাজনের ঊর্ধ্বে গিয়ে রাজনীতি করবে বলেও জানান নেতারা। কোঅর্ডিনেশনটা ছিল, সেটার মাধ্যমে একটা জুলাই অভ্যুত্থানে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে আন্দোলন করায় দীর্ঘ ১ বছর কারাবন্দী থাকার পর ২৪ জন প্রবাসী বাংলাদেশির মুক্তির খবর আসে গেল ২৮ নভেম্বর। কারারুদ্ধ প্রবাসীদের মুক্তি উপলক্ষে তাদের পরিবারের সদস্যদের নিয়ে সোমবার দোয়া অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। প্রত্যেকজনকে আমরা দেখব, কারণ এত বড় একটা উপহার। এ সময় প্রবাসে বন্দী স্বজনদের মুক্তির অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। এই মুক্তি এত সহজে আসে নাই। বিভিন্ন দপ্তরে ঘুরেছি, বিভিন্ন জায়গায় ঘুরেছি, আমাদের সঙ্গ কেউ দেয় নাই। আজকে আমার হাজব্যান্ডের 14 মাস রানিং অবস্থায় আমি যাই নাই এমন কোনো জায়গা নেই। কারাবন্দীদের পরিবারগুলো তারা অনেক সময়ই দেখা গেছে যে অসহযোগিতার জায়গাটা পেয়েছেন। দেশে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে মন্তব্য করে দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, যারা স্বাধীন বাংলাদেশে নিরাপত্তার অন্তরায় জনগণের সামনে তাদের মুখোশ উন্মোচন করা প্রয়োজন। স্বাধীন বাংলাদেশে নিরাপত্তার অন্তরায় কারা? এটা ইন্টারনাল শক্তি হতে পারে, এক্সটার্নাল শক্তি হতে পারে। একই অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, একটি দল মুক্তিযুদ্ধ বনাম রাজাকার এবং আরেকটি দল ধর্ম বনাম ধর্মবিরোধী কার্ড খেলছে। একটি দল প্রকাশ্যে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে,
আরেকটি দল গোপনে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। একটি দল মুক্তিযুদ্ধ কার্ড খেলছে, মুক্তিযুদ্ধ বনাম রাজাকার, আরেকটি দল ধর্ম কার্ড খেলছে। এছাড়াও প্রবাস থেকে কারামুক্ত হয়ে দেশে ফেরা প্রবাসীদের রাষ্ট্রীয় মর্যাদা, পুনর্বাসন এবং কর্মসংস্থান নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান এনসিপি নেতারা। রাজনৈতিক নিরাপত্তা এই সকল কিছু নিশ্চিত করে যেতে হবে এই সরকারকে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। দেশের আদালতে প্রথম কোনো ব্রিটিশ এমপির সাজা হলো। প্লট দুর্নীতির মামলায় টিউলিপ সিদ্দিকের 2 বছরের কারাদণ্ড ঘোষণা করেন ঢাকার 4র্থ বিশেষ জজ আদালত। তার মা শেখ রেহানার 7 ও খালা শেখ হাসিনার 5 বছরের জেল হয়েছে। টিউলিপকে শাস্তির আওতায় আনতে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। মায়ের নামে সরকারি জমি বরাদ্দ দেওয়ার জন্য খালা শেখ হাসিনাকে প্রভাবিত করেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। পরে পূর্বাচলে শেখ রেহানার নামে 10 কাঠা প্লট বরাদ্দের আদেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ রেহানার নামে রাজধানীতে একাধিক সম্পত্তি থাকলেও তা হলফনামায় গোপন করেন তিনি। এমন অভিযোগে দুদকের মামলায় আসামিদের দোষী সাব্যস্ত করে সোমবার রায় ঘোষণা করেন ঢাকার 4র্থ বিশেষ জজ মোহাম্মদ রবিউল আলম। এর মধ্য দিয়ে দেশের আদালতে প্রথম কোনো ব্রিটিশ এমপির সাজা হলো। তাকে শাস্তির আওতায় আনতে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবীরা। টিউলিপ সিদ্দিকী তার খালাকে এই কথা বলেই প্রভাবিত করেছিলেন যে যেহেতু আপনি 3টি প্লট নিয়েছেন, আমার মা এবং ভাই বোনদেরকেও 3টি প্লট দিতে হবে। বাংলাদেশ সরকার ব্রিটিশ গভর্নমেন্টের সাথে কমিউনিকেট করবে যে এই সাজার বিষয়টা তাকে অবহিত করার জন্য। একই মামলায় শেখ হাসিনাকে 5 বছর ও তার বোন শেখ রেহানাকে 7 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় পড়ার সময় বিচারক পর্যবেক্ষণে বলেন, প্রধানমন্ত্রী হয়ে ফৌজদারি অসদাচরণ করেছেন শেখ হাসিনা। যাবজ্জীবন প্রার্থনা করেছিলাম আদালতের নিকট। আদালত শেখ রেহানাকে 7 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, শেখ হাসিনা সহ আরও 14 জন আসামিকে 5 বছর কারাদণ্ড, 1 লক্ষ টাকা করে জরিমানা। অবৈধভাবে প্লট বরাদ্দের যোগসাজশের দায়ে বাকি 14 জনকে 5 বছরের কারাদণ্ড ও 1 লাখ টাকা অর্থদণ্ড দেন আদালত। শেখ রেহানার নামে পূর্বাচলের প্লটটি বাতিল করে রাজ্যকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেয়া হয়। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডে জড়িত সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন হত্যার শিকার সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা। পাশাপাশি স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন দ্রুত ওয়েবসাইটে প্রকাশের আহ্বান জানান তারা। এছাড়া নিরাপত্তার দাবিও জানান হত্যার শিকার পরিবারগুলো। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর 11 মাসের তদন্ত শেষে রোববার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দেয় স্বাধীন তদন্ত কমিশন। প্রতিবেদনে আসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলগতভাবে আওয়ামী লীগ, সাবেক মেয়র ফজলে নূর তাপস এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের ভূমিকা। এসেছে প্রতিবেশী দেশ ভারতের রোশানলের কথাও। তদন্ত প্রতিবেদন জমার পরদিন সোমবার সকালে সংবাদ সম্মেলন করে হত্যাকাণ্ডের শিকার সেনা কর্মকর্তাদের পরিবার। জড়িত সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানান তারা। যে সেনাবাহিনীর কর্মকর্তারা আমাদের বাবাদের সাথে 57 জন অফিসারদের সাথে বেইমানি করেছে, তাদের বিচার এর আওতায় নিয়ে আসতেই হবে। এই সকল আর্মি অফিসার তাদের নিজেদের ভাইকে বেঁচে দিয়েছে শুধু কিছু র্যাঙ্ক পাওয়ার জন্য। তারা যতক্ষণ পর্যন্ত সিস্টেমে আছে ততক্ষণ পর্যন্ত আসলে দেশ স্বাধীন হয়নি। তদন্ত প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশের আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। যত দ্রুত সম্ভব সকল ব্যক্তিবর্গ, সামরিক এবং বেসামরিক, সকলকে যেন অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়। যে রিপোর্টটি প্রকাশ হয়েছে এটি যেন দ্রুত সময়ে ওয়েবসাইটে দেওয়া হয়, যেন এদেশের প্রতিটি মানুষ কেন, কে, কি কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বিষয়টি জানে। দেশের ইতিহাসের নির্মম হত্যাকাণ্ড নিয়ে দলগুলোকে রাজনীতি না করার আহ্বান জানিয়েছে নিহতদের পরিবারের সদস্যরা। নির্মমভাবে তো হত্যা করে তাদের শান্তি হয় নাই। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন করার দাবি বহুদিনের। সংবিধানের 116 অনুচ্ছেদের দোহাই দিয়ে যে নিয়ন্ত্রণ এতদিন ছিল আইন মন্ত্রণালয়ের হাতে, শেষ পর্যন্ত তা ভেঙে আলাদা সচিবালয় গঠনের অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান বিচারপতির অধীনেই চলবে সব প্রশাসনিক কাজ। তবে আইনজীবীরা বলছেন, আলাদা সচিবালয় বিচার বিভাগের স্বাধীনতার বড় অগ্রগতি হলেও নতুন সরকার ক্ষমতায় এসে অধ্যাদেশটি আইন হিসেবে পাশ করবে কি না তা নিয়ে রয়েছে সংশয়।
বছরের পর বছর সুপ্রিম কোর্টের এক কোণে পড়ে থাকা একটি নাম ফলক যেন মনে করিয়ে দিত বিচার বিভাগকে স্বাধীন সচিবালয় দেওয়ার প্রশ্নে অতীতের সরকারগুলোর অনীহা। সংবিধানের ১১৬ অনুচ্ছেদকে ঢাল করে বিচার প্রশাসনের নিয়ন্ত্রণ হাতে রেখেছিল আইন মন্ত্রণালয়। তবে ২৪-এর ৫ আগস্টের পট পরিবর্তনের পর নতুন করে দাবি ওঠে বিচার বিভাগের আলাদা সচিবালয়ের। নানা প্রক্রিয়া শেষে রোববার জারি করা হয় আলাদা সচিবালয়ের অধ্যাদেশ। এতে নির্বাহী বিভাগের পুরোপুরি নিয়ন্ত্রণ মুক্ত হল বিচার বিভাগ। এই সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণ থাকবে প্রধান বিচারপতির হাতে। সুপ্রিম কোর্ট সচিবালয় অধস্থন আদালত ও প্রশাসনিক ট্রাইব্যুনালের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রয়োজনীয় সব প্রশাসনিক ও সাচিবিক দায়িত্ব পালন করবেন। বিচার বিভাগের যে সুপ্রিম অথরিটি, সেটা হচ্ছে সংবিধান এবং জনস্বার্থ, এটাকে সামনে রেখে সুপ্রিম কোর্ট তার কাজ করবে। জনকল্যাণে সুপ্রিম কোর্ট, এটা কোনো প্রতিষ্ঠানে, এটা মিল ফ্যাক্টরি নয়। এটি বাংলাদেশের ইতিহাসে একটি মাইল ফলক পদক্ষেপ। এর মাধ্যমে আমাদের নিম্ন আদালত প্রশাসনিক কর্তৃত্ব থেকে মুক্তি পেল। তবে নতুন সরকার আসার পর অধ্যাদেশ পাশ করে নেবে কিনা তা নিয়ে এখনো সংশয়ে আইনজীবীরা। আজকের এই অধ্যাদেশ জারির মাধ্যমে প্রকৃতপক্ষে বিচার বিভাগ এবং তাদেরকে ক্ষমতায়ন করা হয়েছে। একটা হচ্ছে আর্থিক দিক থেকে, একটু হচ্ছে প্রশাসনিক দিক থেকে। অনেক সময় আমরা আইন তৈরি করি যার প্রকৃতপক্ষে তার বাস্তবায়ন হয় না। সঠিক কথা নির্ভর করবে আসলে বাস্তবায়ন আমরা কিভাবে করছি তার উপরে। খবরদারি করার যেই মনোবাসনা রাজনৈতিক দলগুলোর আমরা প্রত্যক্ষ করেছি দীর্ঘ 53 ইয়ার্সে, সেটির অবসান ঘটবে। আর সেটির অবসান যদি না ঘটে তাহলে তো আমাদের দুঃখের সীমা পরিসীমা থাকবে না। মাজদার হোসেন মামলায় ১৯৯৯ সালের ২ ডিসেম্বর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার রায় দেয় সুপ্রিম কোর্ট। ওই রায়ের পর ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ১ নভেম্বর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হয়। কিন্তু দীর্ঘ ১৫ বছরেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকার পৃথক সচিবালয় প্রতিষ্ঠানের উদ্যোগ নেয়নি। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক অস্থিরতায় ক্রয়াদেশ কমাচ্ছেন বিদেশি ক্রেতারা, যার প্রভাব গেল অগস্ট থেকে কমছে দেশের রফতানি আয়। ব্যবসায়ীরা এমন দাবি করলেও বাণিজ্য উপদেষ্টা বলছেন বাংলাদেশ নিয়ে বহির্বিশ্বে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে একটি চক্র। এতে রফতানি খাতে প্রভাব পড়লেও তা সাময়িক। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রায় 25% বড় প্রবৃদ্ধি দেখার পর 3 মাস লাগাতার কমেছে রফতানি আয়। বড়দিন সামনে রেখেও প্রত্যাশা পূরণ হয়নি দেশের রফতানি আয়ের 80% যোগান দেয়া পোশাক শিল্পে। এই অবস্থায় বিশ্ববাজারে বাংলাদেশের ব্র্যান্ডিং পূর্বাঞ্চলে গ্লোবাল সোর্সিং এক্সপোর আয়োজন করেছে রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবি। সোমবার প্রদর্শনীর উদ্বোধনীতে রফতানিমুখী খাতের চাপে পড়ার কারণ হিসেবে রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করেন নিট পোশাক রফতানিকারকদের শীর্ষ সংগঠন বিকেএমই এর সভাপতি। তবে প্রশংসা করেন বন্দর ব্যবস্থাপনায় বিদেশিদের সঙ্গে চুক্তির। যে সমস্ত দেশ আমাদের এখান থেকে এখন ইম্পোর্ট করে না, সেই সমস্ত বায়ারগুলিকে খুঁজে বের করে তাদেরকে ইনভাইট করে নিয়ে আসা। ওরা এই মুহূর্তে মানে পলিটিক্যাল সিচুয়েশনের অজুহাত দিয়ে অনেকে বলছে যে এই মুহূর্তে তারা আসতে চাচ্ছে না। রফতানি খাত নিয়ে সরকার উদ্বিগ্ন নয় বলে জানান বাণিজ্য উপদেষ্টা। উদ্যোক্তাদের আশ্বস্ত করে তিনি বলেন বাংলাদেশ নিয়ে নেতিবাচক প্রচারণায় ব্যস্ত একটি চক্র। এর প্রভাব রফতানি খাতে পড়লেও এটি সাময়িক। যখন বিভিন্ন সময় আমাদের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয় তখন সরকার সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে থাকে এবং এই মুহূর্তে আমি এমন কোনো নিরাপত্তা ঝুঁকি দেখছি না। আপনারা জানেন যে অনেক সময় তৃতীয় বিশ্বের দেশ সম্বন্ধে অনেক ধরনের অসত্য তথ্য বিভিন্ন মাধ্যমে ঘুরে বেড়ানোর ফলে এক ধরনের ভীতি সঞ্চারিত হয়। গ্লোবাল সোর্সিং এক্সপোতে তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, কৃষি পণ্য, প্লাস্টিক ও কিচেন ওয়্যার, ওষুধ ও তথ্য প্রযুক্তি খাতের সক্ষমতা তুলে ধরছেন উদ্যোক্তারা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। শুল্ক হার পুনর্নির্ধারণ জটিলতা নিরসন না হওয়ায় রমজানে দাম বাড়ার পাশাপাশি খেজুরের বাজারে অস্থিরতা সৃষ্টির শঙ্কা তৈরি হয়েছে। গত 4 মাসে 7,000 মেট্রিক টন খেজুর আমদানি হলেও শুল্ক কমার আশায় বন্দরেই ফেলে রেখেছেন আমদানিকারকরা। শেখাত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে 6,761 মেট্রিক টন খেজুর আমদানি হয়েছে, যা আগের অর্থ বছরের এই সময়ের তুলনায় অন্তত 4,000 মেট্রিক টন বেশি। রমজান কাছাকাছি চলে আসলো, শুল্ক হার জটিলতার কারণে ব্যবসায়ীরা খেজুর আমদানির ক্ষেত্রে ধীরে চলনীতিতে চলছে বলে মত শুল্ক
কর্মকর্তার। ব্যবসায়ীরা এখনো আশা করে আছেন যে রমজান উপলক্ষে হয়তো টিটেটা কমানো হবে এবং সেক্ষেত্রে তারা আমদানির পরিমাণটা আরও বাড়াবেন। শুল্ক জটিলতায় ভুগছে খেজুর আমদানি, বিশেষ করে আমদানি করা খেজুর বাজারে আনার পরিবর্তে বন্দরে ফেলে রাখার অভিযোগ করছেন সাধারণ ব্যবসায়ীরা। 40-50 টাকা থেকে প্রায় 200 টাকা প্রতি কেজিতে আন্তর্জাতিক বাজারে দাম বেশি। সেই কারণে যদি এবছর ডিউটিটা না কমায় সাধারণ ভোক্তারা খেজুর খেতে পারবে না। বর্তমানে পাইকারি পর্যায়ে সর্বোচ্চ হিসেবে 5 কেজির প্রতি প্যাকেট মেটজুল খেজুর 7,500 টাকা এবং সর্বনিম্ন আজোয়া 2,500 টাকা দরে বিক্রি হচ্ছে। চলতি অর্থ বছরের 4 মাসে চাহিদার বিপরীতে খেজুর আমদানি হয়েছে তুলনামূলক বেশি, কিন্তু শুল্ক হার বেশি হওয়ার কারণে সেই খেজুর বাজারে না এনে রেখে দেওয়া হয়েছে রেফার কন্টেনারে করে চট্টগ্রাম বন্দরে। তবে ব্যবসায়ীরা বলছেন আগামী 15 দিনের মধ্যে শুল্ক হার কমানো হলে আমদানি যেমন বাড়বে ঠিক তেমনি আমদানি করা খেজুরও চলে আসবে বাজারে এবং দামও থাকবে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে। চট্টগ্রামের ফলমন্ডি থেকে কমল দে, সময় সংবাদ। রাষ্ট্রায়ত্ত 6 ব্যাংকের মধ্যে 4টির মূলধন ঘাটতি পূরণের পরিকল্পনা অবাস্তব, তাই নতুন করে বাস্তবসম্মত পরিকল্পনা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সোনালী ও বিডিএল এর পরিকল্পনা বাস্তবসম্মত, তবে ভবিষ্যতে শিথিলতা দেখানোর সুযোগ নেই বলে সতর্ক করা হয়েছে। বেসরকারি ব্যাংকের সংস্কারের পাশাপাশি রাষ্ট্রীয় ব্যাংকগুলোর অবস্থা খতিয়ে দেখতে রাষ্ট্রায়ত্ত 6 ব্যাংকের মূলধন ঘাটতি ও তা পূরণে কর্মপরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। সে পরিকল্পনা প্রতিবেদন অনুযায়ী অগ্রণী, জনতা, রূপালী ও বেসিক ব্যাংকের মূলধন ঘাটতি পূরণ করা প্রায় অবাস্তব অবস্থায় পৌঁছেছে। সংকটাপন্ন ব্যাংকগুলোর মধ্যে অগ্রণী, জনতা, বেসিক ব্যাংকের কর্মপরিকল্পনার রিপোর্ট অনুযায়ী নিট মুনাফা বাড়িয়ে গড়ে 5 বছর সময় নিলেও খেলাপি ঋণ কমানো কঠিন। নীতিগত কারণেই সরকার থেকে এবার মূলধন পাওয়া এই মুহূর্তে অসম্ভব। রূপালী ব্যাংকের প্রভিশন ঘাটতি কমেছে প্রায় 414 কোটি টাকা। তবে এই 4 ব্যাংকের মূলধন ঘাটতি পূরণে যে পরিকল্পনা দেওয়া হয়েছে তা অবাস্তব বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তারা যেগুলো আশাবাদ ব্যক্ত করেছে, যেসব টার্গেট তারা এত তারিখের মধ্যে বা এত সময়ের মধ্যে এই পরিমাণ টার্গেট অ্যাচিভ করব, আমরা যে কথাগুলো বলেছে তা বাস্তবতা বিবর্জিত বলে আমাদের কাছে মনে হয়েছে। এদিকে সোনালী ব্যাংক 2024 সালে 64 কোটি টাকা উদ্বৃত্ত নিয়ে বছর শুরু করে। 3 বছরে নিট মুনাফা করে 1,888 কোটি টাকা। বিডিবিএল এর বর্তমান মূলধন উদ্বৃত্ত রয়েছে 103 কোটি টাকার। 2029 সালে তা 397 কোটি টাকায় উন্নীত করার লক্ষ্য জানিয়েছে ব্যাংকটি। তাদের অ্যাসেট কোয়ালিটি ইমপ্রুভ করার ক্ষেত্রে কোনো প্রকার শৈথল্য দেখানো যাবে না, অর্থাৎ নতুন করে আরও কিছু ঋণ খেলাপি হয়ে যাক বা ঋণ আদায়ের যে এই প্রচেষ্টা সেটা একটু ঢিলামি হয়ে যাক, সেটু করলে ওই দুটি ব্যাংকের যে কর্মপরিকল্পনা সেটাও কিন্তু ব্যর্থ হবে। 2024 সালের ডিসেম্বর শেষে 6 রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি ছিল 31,000 কোটি টাকা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। কর্মস্থল কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে গণপরিবহনে ভরসা নারীদের, কিন্তু যাত্রাপথে তাদের নিরাপত্তাহীনতা যেন দিন দিন আরও স্পষ্ট হচ্ছে। নির্ধারিত আসনের নিয়ম না মানা থেকে শুরু করে নিত্যদিনের মানসিক ও শারীরিক হয়রানি কঠিন করে তুলছে নারী যাত্রাকে। ফাহরিয়া ফারুকের রিপোর্টে বিস্তারিত। ওঠার সময় আর কি অন্যদের টান দিছে, পুরুষরা মহিলাদের সিটে বসে থাকে, বাসে যারা যারা থাকে তারা কেউ কিছুই বলে না। সমস্যা তো মোটামুটি হয়। প্রতিদিনের এই যাত্রা যেন নারীদের জন্য এক নীরব যুদ্ধ। শুধু গন্তব্যে পৌঁছানো নয়, এ যুদ্ধ নারীর নিরাপত্তা নিশ্চিতেরও। কিন্তু প্রশ্ন থেকে যায়, গণপরিবহনের উপর নির্ভরশীল এদেশের অধিকাংশ নারী ঠিক কতটা নিরাপদে পৌঁছান তার গন্তব্যে। বাংলাদেশ রোড সেফটি নেটওয়ার্কের এক জরিপ বলছে, দেশের গণপরিবহনে যাতায়াতকারীদের মধ্যে 83% নারী প্রতিদিন শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন।
যদিও সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী প্রতিটি বাসে নারী, শিশু ও প্রতিবন্ধীদের জন্য 9টি আসন সংরক্ষিত থাকার কথা, কিন্তু সড়ক ঘুরে দেখা যায় অধিকাংশ বাসে এ নিয়ম উধাও। ছেলে মানুষ এই বাসের মধ্যে ওঠার সময় যে কাদের মধ্যে যে মানে রং টাচ করছে, যদি কোনো কিছু বলতে যায় তাহলে বলে হয়তো আমার চরিত্রের দোষ, আর নাহলে ও চরিত্রের দোষ, কিন্তু সরাসরি চরিত্র নিয়ে কথা বলে দেয়। মহিলাদের সিটে বসে থাকে, তখন মহিলারা বললেও তারা সিটটা দিতে চায় না। আমরা নাইমা দাঁড়ায় ব্রেক করে মহিলারা উঠাই নামাই করে। কাগজে কলমে নিয়ম থাকলেও তার বাস্তবায়ন না থাকায় মাঝে মধ্যেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে বলে জানান পুরুষ যাত্রীরা। মহিলাদের সিটে পুরুষ বসে না, বরঞ্চ মহিলারা পুরুষের সিটে বসে। হ্যাঁ, পুরুষের সিট এগুলো মহিলাদের সিট সামনে। অনেকাংশ তো সেফ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু হয়তো বা অনেক সময় হয়, কিন্তু যেটা আসলে অনাকাঙ্ক্ষিত। নিরাপদ যাত্রায় চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজধানীতে চালু করা হয় কাউন্টার ভিত্তিক বাস পরিষেবা। 21টি কোম্পানির 2610টি গোলাপি রঙের বাস যাত্রা শুরু করলেও মুখ থুবড়ে পড়েছে সেই প্রকল্প। এ বিষয়ে জানতে মহিলা বিষয়ক অধিদপ্তরে যায় সময় সংবাদ, তবে কথা না বলে এড়িয়ে যান দায়িত্বরতরা। বিশেষজ্ঞরা বলছেন, নারীর জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে মর্যাদা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজন সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণমূলক ভূমিকা। নারীকে যতক্ষণ না পর্যন্ত আমরা তাকে একজন এই দেশের একজন নাগরিক, সমান মর্যাদা, সমান অধিকার, তার কাজ করার অধিকার আছে, তার বাইরে যাওয়ার অধিকার আছে, এটা আমরা যদি মানসিকতা আমাদের পরিবর্তন না করি, এটা তো হতেই থাকবে যতই আইন করা হোক। নারীদের জন্য ঢাকা শহরে যদি আমি বলি, প্রচুর পরিমাণে আলাদা বাস দিতে হবে। এখন প্রশ্ন আসতে পারে যে কেন আলাদা বাস দিতে হবে, সারাক্ষণ তো বলা হচ্ছে সম অধিকারের কথা, কিন্তু সম অধিকার আর এই ধরনের পাবলিক হ্যারাসমেন্টের, পাবলিক প্লেসে হ্যারাসমেন্টের নারী হওয়ার জায়গাটা দুটো ভিন্ন জিনিস। সমাজের সব শ্রেণীর মানুষের মানসিকতা পরিবর্তনের উপরও জোর দেন বিশেষজ্ঞরা। দিন শেষে নারী গন্তব্যে পৌঁছায় ঠিকই, কিন্তু প্রতিদিনের এই যাত্রা প্রশ্ন তোলে নারীর নিরাপত্তা নিশ্চিত হবে কবে। বিশেষজ্ঞরা বলছে, যাতায়াতে নারীর নিরাপত্তা নিশ্চিতে আইনের পাশাপাশি প্রয়োজন মানসিকতারও পরিবর্তন। ফারিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। প্রথমবারের মতো দুদকের কোনো সাবেক চেয়ারম্যান খোদ সংস্থাটির জালে। সংস্থাটির বর্তমান কমিশন সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের বিরুদ্ধে দুদকে অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে ফ্ল্যাট গ্রহণের অভিযোগের অনুসন্ধানে নেমেছে। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের দুর্নীতি অনুসন্ধানে 2 সদস্য কমিটি গঠন করা হয়েছে। স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মুতাজ্জিরুল ইসলাম মিঠুর বিরুদ্ধে করোনাকালে হাসপাতালে সরঞ্জাম কেনাকাটায় দুর্নীতির অভিযোগ ওঠে। দীর্ঘদিন তিনি ছিলেন ধরাছোঁয়ার বাহিরে। চলতি বছরের সেপ্টেম্বরে 75 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় গ্রেফতার হলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। এসব তথ্যের সূত্র ধরে এবার সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক নিজেই। অভিযোগে বলা হয়েছে, স্বাস্থ্য খাতের ঠিকাদার মিঠুর ব্যবসায়িক অংশীদার ছিলেন ইকবাল মাহমুদের ভাই সাদিক মাহমুদ বকুল। তারা স্বাস্থ্য খাতে অনিয়ম করলেও ইকবাল মাহমুদের প্রভাবের কারণে ছিলেন ধরাছোঁয়ার বাইরে। মিঠুর দুর্নীতি ঢাকতে তার কাছ থেকে গুলশানে 2টি ফ্ল্যাট নেওয়ার অভিযোগও আছে ইকবাল মাহমুদের বিরুদ্ধে। এই বিষয়টি আমি অবহিত নই এখন পর্যন্ত। এ বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত কমিশন কর্তৃক গৃহীত হয়ে থাকে তাহলে আমি জেনে আপনাদেরকে পরবর্তী সময়ে জানাতে পারবো। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ঘুষ গ্রহণ সহ দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে 2 সদস্যের কমিটি গঠন করেছে সংস্থাটি। জনাব মোহাম্মদ এজাজুল ইসলাম প্রশাসক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইতিমধ্যে আমি যতদূর জানি অনুসন্ধানকারী কর্মকর্তাও নিয়োগ করা হয়েছে। এদিন 7 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হকি ফেডারেশনের সহসভাপতি আব্দুর রশিদ শিকদারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন যতই এগিয়ে আসছে প্রকল্প অনুমোদনের সুপারিশ তত বাড়ছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা। একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার উচ্চাভিলাষী। নির্বাচিত সরকার এটি অব্যাহত রাখতে পারবে কিনা সন্দেহ প্রকাশ করেন তিনি। এদিন জুলাই যোদ্ধাদের আবাসন সহ 15,383 কোটি টাকা ব্যয় 17টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে একনেক সভায়।
গেল জুলাইয়ে ফিরিয়ে দিলেও চলতি অর্থবছরের ষষ্ঠ একনেক বৈঠকে অনুমোদন দেয়া হলো জুলাই যোদ্ধাদের জন্য আবাসন প্রকল্প। এর আওতায় মিরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত বা কর্মক্ষমতা হারানো জুলাই যোদ্ধা পরিবারের জন্য নির্মাণ করা হবে 1560টি আবাসিক ফ্ল্যাট, যার ব্যয় ধরা হয়েছে 1344 কোটি টাকা। আর জুলাই শহীদ পরিবারের জন্য জুলাই 36 নামে আবাসিক ফ্ল্যাট নির্মাণে খরচ হবে 761 কোটি টাকা। একনেক সভা শেষে দুপুরে এনইসি কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান পরিকল্পনা উপদেষ্টা। কর্মক্ষমতা হারানো জুলাই যোদ্ধা পরিবারের স্থায়ী বাসস্থান প্রদানের নিমিত্ত ফ্ল্যাট নির্মাণ, শহীদ পরিবারের স্থায়ী বাসস্থান প্রদানের নিমিত্ত 36 জুলাই নামের আবাসিক ফ্ল্যাট নির্মাণ। অনুমোদন দেওয়া প্রকল্পগুলোর মধ্যে জলবায়ু ও স্বাস্থ্য বিষয়ক প্রকল্প সবচেয়ে বড়, ব্যয় ধরা হয়েছে 4062 কোটি টাকা। সোনাগাজীতে 22 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ব্যয় ধরা হয়েছে 1888 কোটি টাকা। এছাড়া 700 কোটি টাকা ব্যয় কমিয়ে মেট্রো রেলের মতিঝিল কমলাপুর অংশের মেয়াদ বাড়ানোরও অনুমোদন দেওয়া হয়েছে। উপদেষ্টা জানান, নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রকল্প অনুমোদনের সুপারিশ তত বাড়ছে। নির্বাচনী সময় যখন যত কাছে আসছে তখন কিন্তু অনেক অনুরোধ আসা শুরু করেছে। এ সময় অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কার্যক্রমকে উচ্চবিলাসী উল্লেখ করে নির্বাচিত সরকার অব্যাহত রাখতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। অন্তর্বর্তী সরকার অনেক বেশি সংস্কার করে ফেলেছে এবং বেশি উচ্চাভিলাষী সংস্কার অনেকখানি করে ফেলেছে। নির্বাচিত সরকারের পক্ষে হজম করা বা সহ্য করা একটু কঠিন হতে পারে। অন্তর্বর্তী সরকারের 17তম একনেকে 15,383 কোটি 51 লাখ টাকা ব্যয়ে 17টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। অবশেষে সেন্ট মার্টিন দ্বীপে গেল 3টি জাহাজ। সেখানে 2000 পর্যটকের রাত্রি যাপনের সুযোগ থাকলেও চলতি মৌসুমের প্রথম যাত্রায় সেন্ট মার্টিন গেছেন 1200 পর্যটক। দীর্ঘ 10 মাস পর চলতি মৌসুমে সেন্ট মার্টিন দ্বীপে প্রথম যাত্রা। ভোর না হতে কক্সবাজারের নুনিয়ার ছড়া ঘাটে উপচে পড়া ভিড় পর্যটকদের। সড়কে দেখা যায় দীর্ঘ যানজট। প্রথম যাত্রায় পর্যটকরা ছিলেন খুবই উৎফুল্ল। জাহাজে ছবি তোলা থেকে শুরু করে গান বাজনা কিংবা প্রকৃতি উপভোগে ব্যস্ত হয়ে পড়েন ভ্রমণ পিপাসুরা। এনভায়রনমেন্টটা বা সব ক্লিনলিনেস সবকিছুই হয়তো আপ টু দ্য মার্ক থাকবে। প্রথমবারের মতো যাচ্ছি হাজবেন্ডের সাথে, খুবই ভালো লাগতেছে। 12টি নির্দেশনা বাস্তবায়নে তৎপর জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশ। কোনো স্টেক হোল্ডার যদি আমাদের পর্যটন ব্যবস্থাপনাকে অব্যবস্থাপনার দিকে নিয়ে যেতে চায়, সেটাকে আমরা ট্যুরিস্ট পুলিশ অ্যালাউ করব না। রাত্রি যাপনের অনুমতি থাকায় আগামী 2 মাস কক্সবাজার সেন্ট মার্টিন রুটে প্রতিদিন চলাচল করবে 6টি জাহাজ। 2 মাস আছে সেটা পরিচালনা করে কিছুটা ঘুরে দাঁড়ানোর জন্য। 31 জানুয়ারি পর্যন্ত 2 মাস প্রতিদিন সকাল 7টায় সেন্ট মার্টিন ছেড়ে যাবে জাহাজ। বিকেল 3টায় সেন্ট মার্টিন থেকে রওনা হবে জাহাজগুলো। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ভয়াবহ ঘূর্ণিঝড় ও বন্যায় শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় প্রাণহানি ছাড়িয়েছে 1000। ইন্দোনেশিয়াতে মারা গেছেন 502 জন। এখনও নিখোঁজ অনেকেই। বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধারে চলছে অভিযান। ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত মালয়েশিয়ার আচেহ প্রদেশে শুকনো খাবার ও চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো। শ্রীলঙ্কার কলম্বোর নিম্নাঞ্চল এখনও ডুবে আছে পানিতে, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এদিকে ভয়াবহ বন্যায় ফিলিপিন্সে অনেকের মৃত্যুর পর দুর্নীতির অভিযোগ ঘিরে বিক্ষোভ হয়েছে। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দক্ষিণ আফ্রিকায় দোয়া মাহফিল আয়োজন করে বিএনপির নেতাকর্মীরা। স্থানীয় সময় রোববার দক্ষিণ আফ্রিকা বিএনপির নর্থ শাখার নেতাকর্মীরা দোয়া মাহফিলের আয়োজন করেন। বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে মোটর শোভাযাত্রা আর বর্ণাঢ্য আয়োজনে এবার মহান বিজয় দিবস উদযাপন করবে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলার বিজয় বহর। শহর কর্তৃপক্ষের সহযোগিতায় সড়ক বন্ধ রেখে আনন্দমুখর পরিবেশে 14 ডিসেম্বর বিজয় উৎসব করার ঘোষণা দেন সংস্থাটির নেতৃবৃন্দ। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসের অদূরে অর্টেসিয়ার লিটল ঢাকায় নতুন বিজয় বহরের প্রস্তুতির অনুষ্ঠানে ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ডক্টর জয়নাল আবেদিন, সাবেক সভাপতি ইসমাইল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন শিকদার, আহ্বায়ক মিখাইল খান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বিজয় উৎসবে সঙ্গীত শিল্পী নকুল কুমার বিশ্বাস সহ বিভিন্ন শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। খেলার খবর, সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে কাল তৃতীয় ও শেষ টি-20তে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপের আগে শেষ সিরিজে ইতিবাচক ফলাফলের আশা টাইগারদের। টানা খেলার মধ্যে থাকায় মেগা ইভেন্টের প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট পেস বোলিং কোচ শন টেট। এদিকে টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া করতে চায় না আইরিশরা। ম্যাচটি মাঠে গড়াবে মঙ্গলবার দুপুর 2টায়। চট্টগ্রাম থেকে সাব্বির মিথুনের রিপোর্ট। বিশ্বকাপের আগে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ, সেটাও আবার সিরিজ নির্ধারণী। চট্টগ্রামে তাই বেশ সিরিয়াস অনুশীলন টাইগারদের। ম্যাচের ফলাফল বাদেও যেখানে গুরুত্ব পাচ্ছে সেরা একাদশ নির্বাচন। দ্বিতীয় ম্যাচে 3 পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। শেষে গিয়ে খেই হারালেও জয় নিয়ে মাঠ ছাড়ে লিটন দাসরা। সিরিজ নির্ধারণীতে অবশ্য ওই ভুল সূত্রে সেরা ক্রিকেটে জয় তুলে নিতে চায় টিম ম্যানেজমেন্ট। আমার মনে হয় নিজেদের কাজ জটিল করে তোলার কোনো প্রয়োজন আমাদের নেই। স্রেফ ভালো ক্রিকেট খেলতে হবে এবং জিততে হবে। প্রতিটি জয়, প্রতিটি আন্তর্জাতিক ম্যাচ জিতলেই সেটা থেকে আত্মবিশ্বাস মেলে। আমরা যদি জয় দিয়ে বিরতিতে যেতে পারি সেটি সেরা ব্যাপার হবে। আমার তাই মনে হয় চিন্তা ভাবনা জটিল করার খুব একটা দরকার নেই। আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন। এর আগে ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়বেন বিপিএল। এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মান নিয়ে আছে প্রশ্ন। তবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটে থাকবেন শীর্ষরা, তাতেই খুশি সাবেক অজি তারকা। আমি চোটের সংখ্যা নিয়ে ভীত নই, এটা আমার নিয়ন্ত্রণে নেই। ভালো দিক হচ্ছে খেলোয়াড়রা বিশ্বকাপের আগে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে। চোট যে কোনো সময় যে কোনো জায়গায় হতে পারে, এটা আমার নিয়ন্ত্রণে নেই। বিশ্বকাপের সূচিও আমার হাতে নেই। একই দিনে নিজেদের ঝালিয়ে নিয়েছে অতিথিরাও। বেলা 1:30 নাগাদ শুরু হয় তাদের অনুশীলন। শেষ ম্যাচ হবে দিনের আলোয়, তাই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হয়তো এমন প্রচেষ্টা। শেষ ম্যাচেও টাইগার একাদশে আসতে পারে পরিবর্তন। ফিরতে পারেন শামীম পাটোয়ারি। অভিষেকের অপেক্ষা রেখেই শেষ হবে মাহিদুল ইসলাম অঙ্কনের চট্টগ্রাম সফর। সাব্বির মিথুন, সময় সংবাদ, চট্টগ্রাম। বিপিএলে ফিক্সিং এর অভিযোগ থেকে মুক্তি এবং প্লেয়ার্স অকশনে না রাখার প্রতিবাদে বিসিবিতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে এনামুল হক বিজয়। বিপিএল গভর্নিং কাউন্সিল সভাপতি ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব বরাবর এই নোটিশ আইনজীবীর মাধ্যমে করালেও তা নিজের হাতেই সাবমিট করেছেন তিনি। ন্যায় বিচার পেতে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে চেষ্টা করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন সবশেষ আসরে রাজশাহী ফ্র্যাঞ্চাইজিতে খেলা এই ক্রিকেটার। আমি অবশ্যই এটা সর্বোচ্চ পর্যায়ে যাব ইনশাআল্লাহ। এনামুল হক বিজয়ের এই একটা কথাতেই স্পষ্ট ইঙ্গিত, গায়ে যে কালির আঁচড় লেগেছে এটা মোছার জন্য তার চেষ্টার কোনো অন্ত থাকবে না। অবশ্য বিষয়টা শুধু মর্যাদার নয়, এর সঙ্গে জড়িয়ে আছে তার রুটি রুজি। বিপিএল এর গেল আসরে ম্যাচ ফিক্সিং এ অভিযুক্ত এনামুল হক বিজয়, তার সঙ্গে নাম এসেছে আরো 8 ক্রিকেটারের। এজন্য বিপিএল এর 12তম আসরের প্লেয়ার্স অকশনে নাম ছিল না তাদের। বিসিবির এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেও প্রতিকার পাননি এই ওপেনার। এবার দলিল দস্তাবেজ কাগজপত্র নিয়ে সরাসরি উপস্থিত ক্রিকেট বোর্ডে। বিসিবিতে এলেও বিজয় লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিল ও সভাপতি বরাবর। একই চিঠি অ্যাড্রেস করা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব বরাবরও। তার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে সেই দায় থেকে মুক্তি পেতে সর্বোচ্চ আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সবশেষ আসরে রাজশাহী ফ্র্যাঞ্চাইজিতে খেলা এই ক্রিকেটার। বিসিবিতে আমি একটা লিগ্যাল নোটিশ পাঠিয়েছি বিপিএল গভর্নিং কাউন্সিল প্রেসিডেন্ট বরাবর এবং উপদেষ্টা বরাবর। আশা ছিল বিসিবিতে জমা দেওয়ার জন্য, বিসিবি এটা রিসিভ করেছে। আমার যা ডকুমেন্টস আছে বিসিবিতে আমি কি নোটিশ জারি করেছি সেটাতে আমার লয়ারের নাম্বারও দেওয়া আছে।
আপনাদের কোনো কথা থাকলে পরে অবশ্যই তাকে জিজ্ঞাসা করবেন। বিপিএল গভর্নিং কাউন্সিলকে উদ্দেশ্য করে এই লিগ্যাল নোটিশের জবাবের অপেক্ষায় এখন এনামুল হক বিজয়। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এই চিঠির জবাব না এলে হয়তোবা মামলার পথেই হাঁটবেন তিনি, যার প্রভাব পড়ার শঙ্কা রয়েছে আসছে বিপিএলেও। আমি আপনাদের সাথে কথা বলবো। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। স্থায়ী কমিটির বৈঠক থেকে বের হয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বললেন, শীঘ্রই দেশে ফিরছেন তারেক রহমান, সব সহযোগিতা করতে প্রস্তুত সরকার, জানালেন আইন উপদেষ্টা। বেগম জিয়ার চিকিৎসা এবার কেয়ারে চীনের প্রাথমিক মেডিকেল টিম, মূল দল আসবে মঙ্গলবার। দ্রুত আরোগ্য কামনা নরেন্দ্র মোদীর, সব ধরনের সহায়তায় প্রস্তুত ভারত। এবং আলাদা দিনে গণভোট চায় জামাত সহ 8 দল, ভোট ছাড়া ক্ষমতার চেষ্টা হলে আরেকটি 5 অগস্টের হুঁশিয়ারি। একদল মুক্তিযুদ্ধ বনাম রাজাকার, অন্য দল ধর্মের কার্ড খেলছে বলছে এনসিপি। এই ছিল প্রবাসের সময়ের এখনকার আয়োজনের সঙ্গে থাকুন সময়।